আমি জানি না তোমাদের এই প্রবলেমটা আছে কি না, বাট আমার আছে। যে ভোরবেলা কোথাও ঘুরতে যাওয়ার কথা হলে বা স্কুল যাওয়া থাকলে বা কলেজ যাওয়া থাকলে বা পড়তে যাওয়া থাকলে আমার বেশি করে ঘুম পেত, আর ঘুম ভাঙতও না। কিন্তু যখন আমার ভোরবেলা কোথাও প্ল্যান থাকে না, ওই ঘুমগুলো যে কোথায় যায়, যেন আমি মানুষ্য জাতি থেকে নাম সরিয়ে পেঁচা জাতিতে নাম লিখিয়েছি। যত যাই হোক, কোনো রকমে রেডি হয়ে 5:30টায় বেরোনোর কথা ছিল আমাদের, কিন্তু বেরোলাম 6টার সময়। জানি এর জন্য আমাকে বেধড়ক মার মারা উচিত। তো আগের দিন রাতে কি পরবো না পরবো, ড্রেস, গ্লাভস, ইকুইপমেন্ট সব গুছিয়ে রেখেছিলাম যাতে কোনো রকম অসুবিধা না হয় সকালবেলা। তাই সেগুলোকে পরে এবং নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন জলটুঙ্গির দিকে। তবে মনের মধ্যে একটা কিন্তু ভয় ছিল যে ঠিক সময় পৌঁছাতে পারবো কিনা, খোলা থাকবে কিনা। চলো বেরোনো যাক। জয় শ্রীরাম। বেরিয়ে পড়েছি বর্ধমান থেকে 40 কিলোমিটার দূরে ডিগনগরে আছে হচ্ছে আমাদের ছোট্ট একটি রাজস্থান, যেটার নাম হচ্ছে জলটুঙ্গি। তার আগে একটা গ্রাম পড়ে যেটার নাম হচ্ছে ওরগ্রাম। ওই ওরগ্রামেও যাব, ওরগ্রাম ফরেস্ট। এবার প্রথমবার ব্লগ বানাতে বাইক রাইড করে যাচ্ছিলাম, তাই মনের মধ্যে কিন্তু একটা ভয় ছিল, কারণ ট্র্যাজেডি তো আমাদের পেছন ছেড়ে যায় না, আমরা যতই ছেড়ে যেতে চাই। এবারও হয়। আমরা অনেকটা বেরিয়ে যাওয়ার পর আমি চেক করি যে আমার গাড়িতে তেল নেই এবং আশেপাশে আমি পেট্রোল পাম্পও খুঁজে পাচ্ছিলাম না। তাই মনের মধ্যে একটা ভয় লেগে গেছিলো যে তেল না ফুরিয়ে যায়। তেল ভরাতে বলছি ওকে, তেল ভরাসনি? না, বল আমাকে আগে। যাওয়ার পথে ভরে নেবো যদি একটা পাই। এখানে আছে সামনে পেট্রোল পাম্প, টাইম লাগবে। আছে এক কাটা আছে, চলে যাবে। বাট ফাইনালি একটা তেলের দোকান পাই। তেলের দোকান বাট ফাইনালি একটা পেট্রোল পাম্প পাই। দাদা একটু হাই বলে দাও সবাইকে। হ্যাঁ, আজকে বেরোচ্ছি বুঝলে, আজকে একটু বেরোচ্ছি শহর থেকে বেশি দূরে, তাই না? তবে এবার ট্রেন মিস করার ভয় ছিল না। একটা বছর পর ফিরে এসেছি যখন, ট্র্যাজেডি হোক আর যাই হোক, ট্র্যাজেডিকে সঙ্গে করেই নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশনের দিক, জলটুঙ্গি। তবে একটা বছর পর ইউটিউবের জন্য ব্লগ বানাতে বেরিয়ে বন্ধুদের সাথে একটা কথাই মনে পড়লো যে আই অ্যাম ব্যাক বেবি। যারা যারা বলে যে ভ্লগ করা, ভিডিও বানানো, ক্যামেরা ধরা খুব একটা কঠিন কাজ নয়, এ আর কি কাজ, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। দেখিস সাবধানে, হ্যাঁ, মারা ক্যামেরাম্যানের কষ্ট দেখো। যখন মাইনা পাবো ভাই তোকে 1 লাখ টাকা দেবো।
এবার সকালবেলা খিদে তো পেয়েছিল, কারণ সকাল সকাল না খেয়ে বেরিয়েছিলাম, তাই সামান্য কিছু খাওয়ার জন্য একটা চায়ের দোকানে দাঁড়ালাম এবং সেখানে চা আর যে টোস্টটা খেলাম, জাস্ট একটুখানি দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। চায়ের চিয়াস। কোথায় তুই বলি? বড়া কলকাতা, বড়া চৌমাথা, বড়া চৌমাথা। বর্ধমান থেকে ওলগ্রাম যাওয়ার পথে পড়বে মাঝখানে। বর্ধমান থেকে ওলগ্রাম যাওয়ার পথেই পড়বে মাঝখানে। তো এখানে ব্রেক নেওয়ার জন্য দাঁড়াতে পারো। এখানে তো হচ্ছে মন্ডাটা বিক্রি। মন্ডাটা বিখ্যাত। আমরা এখন খাবো না, কারণ এখন সকালবেলা আছে, পরে এক সময় এলে খাবো। খেয়ে একটু বলো কেমন কি। পুরো গ্রামের ভাব আছে, খাঁটি দুধের স্বর একদম। আরে বাহ বাহ, হ্যাঁ, এগুলোই তো আসল পুরো review। পুরোভাবে যে শটটা থাকে সেই শটটা পড়েছে, দারুণ লাগছে। মাত্র ফ্যান্টাস্টিক। আয়ুষ, তুমি পুরো খাবে না? ক্লিপটাই আয়ুষ ভাইকে যাচ্ছে। আমি ব্লগ করি না কেন জানেন? হ্যাঁ, বাকিটা হয়তো বুঝে গেছে। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম জলডুঙ্গি থেকে। বর্ধমান থেকে জলডুঙ্গি 40 কিলোমিটার রাস্তা এবং আমরা গেছিলাম বাইকে করে। তোমরা যারা যারা বাইকে যাবে না, যারা আসবে ট্রেনে করে, তারা নামবে গুসকরা স্টেশনে এবং গুসকরা স্টেশন থেকে খুব কম মূল্যে টোটো ধরে তোমরা পৌঁছে যাবে বর্ধমানের দিগনগর গ্রামের অন্তর্গত জলডুঙ্গিতে। গ্রামের পথ দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি, দুদিকে গাছের সারি, আর বাকি জায়গাগুলো শুধুই ধান ক্ষেত। পাখির ডাকে এক অপরূপ দৃশ্য। গ্রামের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমাদের নির্দিষ্ট ঠিকানায়, যেখানে ইতিহাস থমকে দাঁড়িয়ে আছে এবং আমাদের স্বাগতম জানালো ওখানের এক ছোট্ট একটা হিরো। আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের দিগনগর গ্রামে, আর এখানেই রয়েছে বর্ধমানের পরাক্রমশালী মহারাজা কীর্তিচাঁদ রায়ের এক অনন্ত নিদর্শন, চাঁদনী জলডুঙ্গি, যার পেছনে রয়েছে এক রোম্যান্টিক ইতিহাস। আজ আমরা এখানে জানবো আর ঘুরে দেখব সেই ইতিহাস। এই ছোট্ট জলমহলের সামনে রয়েছে একটি হাতির মূর্তি, সেটির পিছনেও কিন্তু একটি ইতিহাস লুকিয়ে রয়েছে, আমরা সেটাও জানবো। আজকে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমাদের পেছনে আছে চাঁদনী জলডুঙ্গি। চলো দেখি, এক্সপ্লোর করি। আর আমাদের সাথে আছে আমাদের সেই পুরনো বন্ধু, আমার ভাই অনির্বাণ, আর আমার সাথে একজন নতুন সদস্য জুড়েছে, আমার একটা ভাই আয়ুষ। তো ব্লগে এদেরকে দেখতে পারবে। তো এবার আমরা সরাসরি ঢুকে পড়বো। এখানে বেশিক্ষণ কিন্তু সময় নেই, 7টা থেকে 9টা অবধি সময় রয়েছে। তো আমরা এবার ঢুকে পড়বো, যে কেমন কি ব্যাপার আছে দেখবো, আর আরও এক্সপ্লোর করব। এরপর আমরা চাঁদনী জলডুঙ্গিটা আগে দেখবো, তারপর আমরা চলে যাবো কিন্তু ওলগ্রাম। বর্ধমানের পরাক্রমশালী মহারাজা কীর্তিচাঁদ রায় এই নির্মাণটি করেছিলেন। তার রাজত্বকাল ছিল 1702 থেকে 1740 খ্রিস্টাব্দ অবধি, আর তখন বর্ধমানের সমৃদ্ধি আকাশ ছুঁয়েছিল। সেই যুগে বর্ধমান স্টেট মুঘল বাদশাহ ঔরঙ্গজেবের দরবারে 20 লক্ষ টাকার বেশি কর জমা দিত প্রতি বছর। মহারাজা কীর্তিচাঁদ রায় শুধুমাত্র বর্ধমানের ত্রিবৃদ্ধি ঘটাননি, উনি ছিলেন কিছু অসামান্য স্থাপত্যের প্রতিষ্ঠাতা, যেমন কানলার লালজি মন্দির, রানীসায়র, কাটোয়ার যোগেশ্বর ডিহি, কাঞ্চননগর ও অগন্তিক মন্দির ও জনকল্যাণ প্রকল্প করে গেছিলেন, যা আজও বর্তমান। তবে এই ইতিহাসের আড়ালে রয়েছে আরেকটি কাহিনী। মহারাজা কীর্তিচাঁদ রায়ের বিবাহ ঘটেছিল সিন্ধু প্রদেশের এক অভিজাত বংশীয় মহিলা রাজরাজেশ্বরী দেবীর সাথে। রানীমা এই বঙ্গদেশে আসার পরে তার সিন্ধু প্রদেশে কোনো কিছুর সাথেই কোনো রকম সাদৃশ্য খুঁজে পেতেন না, তাই স্বদেশে কথা মনে করে কাতর হয়ে পড়তেন তিনি, আর তাতে মহারাজার রাজপাটে তার মন বসতো না। অবশেষে মহারাজা ঠিক করলেন এক রাজপুতানা এই বর্ধমানে তৈরি করবেন, আর সেই মতো রানীর মন রাখতে রাজামশাই তৈরি করলেন চাঁদনী জলডুঙ্গি, ঠিক যেন এক টুকরো রাজস্থান বর্ধমানে। আমাদের এখানকে সবাইকে আসার জন্য স্বাগতম জানাই এবং সবাই আসবেন, সবাই আনন্দ করেই থাকবেন। আপনারা যেমন বাড়িতে যেমন আনন্দ করে থাকেন, সেইভাবেই আপনারা সমস্ত থাকবেন। আপনাদের কোনো অসুবিধা হবে আমরা কোনো সময় চাইবো না, কিন্তু কোনো সমস্যা হলে সেটা আমাদেরকে আবার জানাতে হবে। আর আপনাদের আজ পর্যন্ত কোনো সমস্যা কাউরই হয়নি। আপনারা সমস্ত নিজেদের মতন এসছেন, নিজেদের মতন থেকেছেন, নিজেদের মতন ছিলেন। তার সঙ্গে আমরা অনেক সহযোগিতা আপনাদেরকে করেছি, যতটা পেরেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। তো আসুন, আমাদের যে কটেজগুলো আছে নন এসি হচ্ছে 2000 টাকা,
আর এসি হচ্ছে 2,500 টাকা। আর একটা 4 বেড আছে, 4 বেডটা আছে আপনার নন এসি হচ্ছে 3,000 টাকা, আর এসি হচ্ছে আপনার 3,500 টাকা। তো আরও কটেজ আমাদের বাড়বে খুব তাড়াতাড়ি উপরে। আচ্ছা কাঁচের ঘর সিস্টেম হবে। আচ্ছা হ্যাঁ, সেটা খুবই ভালো হবে। আর এই হচ্ছে আমাদের চাঁদনীর জলটুঙ্কি। এই জলটুঙ্কি সম্পর্কে আমাদের মহারাজা ছিলেন বর্ধমানের কীর্তিচন্দ্র রায়। তো উনি বিয়ে করেছিলেন রাজস্থানী রানীমাকে। আচ্ছা তো রাজস্থানী রানীমা এখানে থাকতেন না, প্রায় দিন ঝামেলা হতো, বাড়ি অশান্তি যেমন হয় স্বাভাবিক, সেরকম অশান্তি হয়ে চলে যেতেন। তো রাজা চিন্তা করলো রাজস্থানী রানীমায়ের যে সিস্টেমটা ওখানে ছিল, সেই সিস্টেমটা পুরো এই জায়গাটা তৈরি করে দিয়েছে। শুধু এই জায়গা এখন যেটা বিরাকাটা আছে সেটা হচ্ছে 5 বিঘে জমি নিয়ে, আচ্ছা আরও 60 বিঘে জমি রাজার চারিদিকে আছে। তো ওই সমস্ত আরও বাড়ি ঘর দুয়ার সমস্ত কিছু ছিল, ওগুলো সব মাটিতে মিশে গেছে। তো আপাতত যেটা দেখছেন আপনারা, এইটাই আপাতত স্মৃতিচিহ্ন রাজার রয়ে গেছে। আরও ইতিহাস আছে যেটা হয়তো আমার জানা নেই। হ্যাঁ, আর এমনি যারা কটেজ বুক করবেন তারাই এমনি কটা থেকে কটা আসতে পারবে? হ্যাঁ, ওনাদের জন্য 24 ঘন্টা, যারা কটেজ বুক করবে 24 ঘন্টা। আর যারা করবে না তাদের ওই 7টা থেকে 9টা নাকি? হ্যাঁ, যারা কটেজকে বুক করতে এমনি চায় না, ঘুরতে এলো 7টা থেকে 9টা। এবং যারা দূর দূর থেকে আসেন, তার আমরা যখন এখানে থাকি তাদের দেখার জন্য একটা সুযোগ করে দিই। কিন্তু বিকাল 4টে বেজে গেলে আমরা তাদেরকে ঢুকতে দিই না। আচ্ছা হ্যাঁ, কারণ গেস্টদের যাতে ডিস্টার্ব যাতে না হয় তার কারণে ঢুকতে দিই না। এবং যদি 12টা 1টা 2টোর সময়তেও আসে, যদি আমার গেস্টের যদি সমস্যা হয় আমরা যদি বুঝতে পারি, সেই ব্যক্তিকে আর ঢুকতে দেওয়া হয় না এবং তাকে সময় দেওয়া হয় যে 1 ঘন্টা 2 ঘন্টা পর আপনাদেরকে ঢুকতে দেবো। আমরা চাইবো যে যত দূর থেকেই আসুক, আমরা চাইবো গেস্টের যাতে না অসুবিধা হয়। এখানে আমি দেখিয়ে দেবো, স্ক্রিনেও দেখতে পারবে তোমরা। আমি এনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন বা এনার সাথে পড়াশোনা। ইনি একজন খুব অসাধারণ একজন মানুষ, খুব ভালো বলছে। আমি এটা দেখি অবাক হচ্ছি, ক্যামেরার সামনে কোনো লজ্জিত ভাব নেই, খুবই ভালো। কাকুর সাথে দেখা করে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। সত্যি জায়গাটা খুব ভালো মেনটেন করেছে, চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল। শুনেছি রাত্রেবেলা আরও সুন্দর লাগে নাকি এই জায়গাটা, কিন্তু আমাদের সেই সৌন্দর্যের রূপ উপভোগ করা এবার হলো না। জলটুঙ্গি ঘুরে দেখতে দেখতে কটেজগুলোর ভেতরে দেখতে খুব ইচ্ছা যাচ্ছিল, তাই সেই কান্ত কাকুকেই জিজ্ঞেস করে ঢুকে গেলাম। তো এটা হচ্ছে কটেজ, এবং কটেজের ভেতরটাও আমি একটু দেখিয়ে দেবো, আমাদের কান্ত কাকু একটু দেখিয়ে দেবে। এটা হচ্ছে কটেজ। কটেজের মধ্যে আছে আপনার ফ্রিজ আছে, আমার ছোট্ট জামা রাখার জন্য জায়গা আছে, জামা প্যান্ট শাড়ি রাখার জন্য জায়গা আছে, ছোট্ট হয়তো সোফাও রয়েছে। আর এটা হচ্ছে আমাদের সোফা বসার জন্য থাকে, এবং ফ্যামিলি স্টাফ তো মানে বাচ্চাকেও এখানে শোয়াতে পারে। এটা ফোল্ডিং, আচ্ছা, এটা আবার বিছানো করা যাবে, বেড করা যাবে এটা। আর আছে আপনার এসি রয়েছে, এসি আছে। আর এইদিকে আপনার বাথরুম ঘরের গিজার আছে, বাথরুম রয়েছে, আয়না আছে চারিদিকে। দেখতে পারো কটেজের ভেতরটাও দেখিয়ে দিলাম। আর রাজস্থানের পুতুল আছে আমাদের, রাজস্থানের পুতুলও রাজস্থানের পুতুল রয়েছে। মানে একটা কটেজের আপনার নন এসি 2,000 টাকা, এসি 2,500। কজন করে থাকতে পারবে? হ্যাঁ, এটা ফ্যামিলি স্টাফ তো, স্বামী স্ত্রী এবং বাচ্চা। একটা বাচ্চার জায়গায় 2টো বাচ্চা হলেও থাকতে পারে। আর এমনি কেউ যদি বলে যে আমরা 4 জন থাকবো, তো আলাদা চার্জ লাগে, সেটা মাথা পিছু 400 টাকা করে লাগে। মন বলছিল থেকে যেতে ওইখানে। বহুদিন পর একঘেয়ে জীবন থেকে বেরিয়ে এরকম একটা সুন্দর জায়গায় পৌঁছে যেন মনটা শান্ত হয়ে পড়েছিল।
কিন্তু আমরা মানুষরা যাযাবর, কোথাও স্থায়ী নয়। তাই এবারের মতো জলতুঙ্গিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে, ওরগ্রাম ফরেস্ট। ওরগ্রাম যাওয়ার আগে পেয়েছিল আমাদের খিদে। অনেক বাঙালির আবার নাকি খিদে পেলে মাথা কাজ করে না, তাদের মধ্যে আমিও একজন। তাই পেটকে শান্ত করতে বেরিয়ে গেলাম খাওয়ার জন্য। খেতে গেলাম খোয়াইতে। সেখানে অর্ডার করলাম চাউমিন, লস্যি, ভাত আর চিকেন কারি। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম ওরগ্রাম ফরেস্টের দিকে। তবে ওরগ্রাম ফরেস্টে ঢোকার আগে আমরা গেলাম গুসকরা এয়ারবেসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রপক্ষের যুদ্ধ পরিচালকরা বুঝতে পেরেছিলেন যে পূর্ব ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের মূল কেন্দ্র হওয়ার ফলে স্বাভাবিকভাবে শত্রুপক্ষের নিশানায় পড়বে কলকাতা। তাই কলকাতার প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করতে শহর থেকে কিছুটা দূরে বেশ কিছু পরিকাঠামো তৈরি করা হয়। কলকাতার বাইরে সেই সময় যেসব পরিকাঠামো তৈরি হয়েছিল তার মধ্যে ছিল সামরিক প্রয়োজনের ব্যবহারের জন্য। বানানো হয়েছিল অনেকগুলি এয়ারফিল্ড। তেমনই একটা এয়ারফিল্ড গড়ে তোলা হয়েছিল বর্ধমানের গুসকরায়। মূলত মার্কিন বিমান বাহিনীর সদস্যের এই এয়ারফিল্ডটিতে মোতায়েন করা হয়েছিল। প্রতিরক্ষামূলক ব্যবহারের থেকে এই এয়ারফিল্ড বেশি ব্যবহৃত হয়েছিল মিত্রপক্ষের যুদ্ধ প্রয়াসের কৌশলগত সহায়তা করতে। আমরা ওরগ্রামের এয়ার বেসে এসেছি। তো আমাদের ঠিক পেছনে, এই যে পেছনে লক্ষ্য করবে, পেছনে কিন্তু ওরগ্রাম ফরেস্টটা আছে। তো ফরেস্টে যাওয়ার আগে আমরা এয়ার বেসটা দেখতে এলাম। এয়ার বেসটা এখন আর কাজ সেরকমভাবে দেয় না। এরকমভাবে কাজ দেয় না মানেটা কি? সেরকমভাবে কাজ দেয় না বলতে এখন তো এখানে তো অনেক কিছু করা হয়। এখন অন্য কাজ করা হয়েছিল। হ্যাঁ, এখন তো অন্য কাজ করা হয়। ফাইটারটা তো এখানেই শুরু হয়েছিল। ফাইটার এখানে শ্যুট হয়েছিল। ফাইটার মুভিটা ভালো। ফাইটার মুভিটা দেখেছি, খুব ভালো। আয়ুষের জন্য খুব ভালো। আয়ুষের গুরুদেব, আমাদেরও গুরুদেব। কিন্তু জানি না কেমন যেন একটা মুখটা কাঁপিয়ে মারছিল। এই আর কি আরে ভাই সরি রে, আনসাবস্ক্রাইব। আরে সরি রে ভাই। হ্যাঁ, একটা টুরিস্ট প্লেসের জায়গা আছে, তোমরা এখানে একটুখানি মানে ঘুরে দেখতে পারো। আর মেঘলা ওয়েদার থাকলে বা বিকেলবেলা করে সময়টা আরও বেশি ভালো এখানে। In an isolated system, entropy can only increase. বহু বছর পর আবার জঙ্গলে গেলাম, অ্যান্ড দ্য ফিলিং ইজ Oh, to see without my eyes. The first time that you kissed me, boundless by the time I cried. I built your walls around me. White noise, what an awful sound. Fumbling by Rogue River, feel my feet above the ground. Hand of God, deliver me. Oh, woe is me. The first time that you touched me, oh, will wonders ever cease? Blessed be the mystery of love. Lord, I no longer believe, drowned in living waters. একটা বছর পর ব্লগ করছি তো জাস্ট একটু নার্ভাস ফিল লাগছে। আই ডোন্ট নো মানে আমি ইউটিউবে কোনো কিছু করতে পারবো কি পারবো না, বাট এটা আমার কাছে অনেকটা যে আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছে, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে ইউটিউবের জন্য। আমার ফ্যামিলি আমাকে ঘুরতে আসার জন্য আমাকে টাকা দিচ্ছে। এবার জানি না যে ইউটিউব থেকে আমি কোনোদিন টাকা পয়সা কামাতে পারবো কি পারবো না, কিন্তু মালঞ্চ ভিডিওটায় অনেক ভিউজ এসছে, অনেকে দেখেছে, পছন্দ করেছে। জানি না এই ভিডিওটা কেমন কি কাজ করবে, আশা করি ভালো লাগবে। কি বলবো, আপনাদের অসংখ্য ধন্যবাদ
355টা সাবস্ক্রাইবার আছে, তাদের সকলকে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আমার কন্টেন্ট অ্যাপ্রিসিয়েট করার জন্য। এরপরেও ব্লগ আসবে, আমি আরও কত মাথায় আছে। এখন পুরোপুরি খেটে যাব, তারপরে ব্লগ যদি না চলে বা কোনো রকম কন্টেন্ট যদি আমি আপলোড করি, পছন্দ না হলো বা অডিয়েন্সের কাছে রিচ হলো না, পছন্দ হলো না বা সাবস্ক্রাইব বাড়লো না বা কন্টেন্ট যদি নাই চলে, তারপরে জানি না আমি ইউটিউব কন্টিনিউ করবো কিনা। বাট এখন আপাতত সংগ্রাম কিন্তু চালিয়ে যেতে হবে, তাই হাল ছেড়ো না বন্ধু, কাজ করে যেতে হবে, এটুকুই আমি শিখেছি। আমিও নিজেকে নিজের প্রতি প্রতিশোধ নেব যে একটা সময় আমি ভেবেছিলাম যে আমি পারবো না, হ্যাঁ আমার দ্বারা ইউটিউব হবে না, বাট আমি এবার করে দেখাবো, যাই হয়ে যাক এবার আমি করে দেখাবো। এই যে আমি আজকে জলটুঙ্গি যখন চলে আসতে পেরেছি, ওরগ্রাম যখন চলে আসতে পেরেছি, আমি অনেক অনেক জায়গায় যাব ব্লগ দেখে, এটুকু আমার নিউ ইয়ার রেজুলেশন ভাবো বা আমার প্রতিজ্ঞা ভাবো। Happiness, hold your hands upon my head till I breathe my last breath. Oh, is me the last time that you touch me? Oh, will wonders ever cease? Blessed be the mystery of love. আট বছর আগে এই জার্নিটা শুরু করেছিল জুনিয়র তৌফিক। বহুবার হেরে গেছে, আবার উঠে দাঁড়িয়েছে, লড়াই চালিয়ে গেছে এবং যাচ্ছে। তাই এবার আমার দায়িত্ব সেই জার্নিটাকে শেষ করবার। তাই পেছনের দিকে না ঘুরে তাকিয়ে বেরিয়ে পড়লাম সেই শুরুটাকে একটা ভালো এন্ডিং দেওয়ার জন্য, ফর দ্য ওয়ান লাস্ট টাইম। Locked in a stalemate with many bars, no hope. Rocking a hard place is battery control. What am I waiting for? Seaplanes are beneath my compass, my transport. হ্যালো, হ্যাঁ হ্যালো, কি আমাদের জলটুঙ্গি ওরগ্রামের ভিডিওটা তো হেভি হয়েছে। নেক্সট কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে? জানি না, বাট খুঁজছি। ও কোনো চাপ নেই, তুই খুঁজছিস মানে এমনিই ঠিক পেয়ে যাবি। বাট মাথা কাজ করছে না, কম খরচায় কাছে পিঠে খুঁজতে হবে। এবার একটু ঐতিহাসিক টাইপের ব্লগ দেওয়ার ইচ্ছা আছে, জলটুঙ্গির মতো। ঐতিহাসিক? আরে তাহলে তুই আমায় কদিন আগে যে বইটা দিয়েছিলিস রে পড়তে, কি যেন নাম, মনে পড়ছে না, দাঁড়া, কি বেশ একটা নাম ছিল। দুর্গেশ নন্দিনী। হ্যাঁ 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 হ্যাঁ। তো কি হয়েছে, ওখানে কি আছে? আরে একবার বইটা খুলে তো দেখ, একটা জায়গার নাম পাবি প্রথমের দিকে। বইটা পড়ার সময় খোঁজ নিয়েছিলাম আমি জায়গাটা সম্পর্কে। এবার এখানে ব্লগ দেওয়ার ইচ্ছে ছিল এবং যাওয়ারও ইচ্ছে ছিল, তোকে বলবো ভাবছিলাম, বলা হচ্ছিল না। ভুলে যাবো এবং লাইনটা খুঁজতে সুবিধা হবে বলে তো হাইলাইট করে রেখেছি। আর তুই ঐতিহাসিক বলছিলিস, জায়গাটা ঐতিহাসিকও বটে এবং জায়গাটা খুব একটা দূরত্বও নয়। ঠিক আছে।